সিকিউরিটি গার্ডের থেকে বিক্রম আর মৌলির বিরুদ্ধে সমস্ত প্রমাণ জোগাড় করলো বাণী আর অনিরুদ্ধ। হ্যাঁ বন্ধুরা, সম্পূর্ণটা জানতে ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। ধারাবাহিকের শুরুতে দেখা যাচ্ছে ব্যাংকের লোকরা তো কোর্টে এসে সমস্ত ভুলভাল মিথ্যে সাক্ষী দিচ্ছে। বাণী তো এবার মধুরার কাছে গেছে, বলছে মধুরা ম্যাম, ওরা যা যা বলছে সেগুলো সব মিথ্যে কথা বলছে, আর্য এরকম ধরনের কাজ করতেই পারে না। মধুরা তখন বলছে কিন্তু আর্য তো এখানে উপস্থিত থাকার কথা ছিল, আর্য কোথায়? অন্যদিকে দেখা যাচ্ছে অনিরুদ্ধ তো তাপসকে বলছে ব্যাংকের লোকদেরও ওরা সকলে মিলে কিনে নিয়েছে। প্রথম থেকে শেষ পর্যন্ত সবাই মিথ্যে বয়ান দিচ্ছে। এদিকে দেখা যাচ্ছে একটা ব্যাংকের লোক কাঠগড়ায় এসে বলছে, ইয়োর অনার, শুধুমাত্র আমাদের টাকার অফারই করা হয়নি, রীতিমতন আমাদেরকে শাসানো হয়েছে শিবনাথ রায়ের নাম করে। উপর মহলে কলকাঠি নেড়ে চাকরি খেয়ে নেওয়ার হুমকিও আমাদেরকে দেওয়া হয়েছে। দাদু তো আর চুপ করে বসে থাকতে পারে না, উঠে দাঁড়িয়ে বলছে যে এটা অসম্ভব, এরা সকলে মিলে মিথ্যে বয়ান দিচ্ছে। পানিও তো এবার সহ্য না করতে পেরে মধুরার কাছে গেছে, মধুরাকে গিয়ে বলছে মধুরা ম্যাম কিছু একটা করুন, ওরা সকলে মিলে তো মিথ্যে বয়ান দিচ্ছে। মধুরা তখন বাণীকে বলছে যার এখানে আসলে থাকার কথা সেই তো এখানে নেই, আর্য তো এখানে উপস্থিত থাকার কথা ছিল, আর্য কোথায়? বাণী তো এবার কিছু করার নেই, কারণ আর্য তো কোর্টে আসেনি। বাণী তো এবার মধুরাকে বলছে মধুরা ম্যাম আপনি কিছু একটা করুন, দাদুর হার্টের পেশেন্ট, দাদুর তো শরীরটা খারাপ করবে। মধুরা তো এবার উঠে অবজেকশন জানাচ্ছে, বলছে অবজেকশন ইওর অনার, একজন বয়স্ক মানুষ, উনি কিন্তু হার্টের পেশেন্ট, আর তাকে এইভাবে প্রশ্ন করা যেতে পারে না। বিপক্ষীয় উকিল তখন বলছে ইওর অনার, আমি এমন কোনো প্রশ্ন করিনি যার জন্য ওনার শরীরটা খারাপ করতে পারে, উনি সাক্ষীর বয়ানে পুরোপুরি অসুস্থ হয়ে পড়ছেন, তাতে আমি তো আর কিছু করতে পারি না। এদিকে তো দাদুর বুকটা ব্যথা করছে, দাদুকে তো তাপস ধরে ধরে বসায়। অন্যদিকে দেখা যাচ্ছে বিপক্ষে উকিল জজ সাহেবকে বলছে ইওর অনার, আমি তাপস রায়কে কোর্টের কাঠগড়ায় ডেকে নিতে চাই। তাপস এবার কাঠগড়ায় আসতেই বিপক্ষীয় উকিল বলছে আপনিও কি বিশ্বাস করেন যে আপনাদের এই কোম্পানি পুরো কলঙ্কমুক্ত কোম্পানি, কোনো দোষ তারা করেনি? তাপস তখন সরাসরি বলছে শুধুমাত্র বিশ্বাস করি না, আমি এটা সত্যিই বলে মনে করি, আর আমি দৃঢ় বিশ্বাস করি। বিপক্ষীয় উকিল তখন বলছে তাহলে আপনাদের কোম্পানিতে একই বছর তিনবার টাকা গরমিলের হিসাব কি করে বেরোলো, অভিযোগ কি করে উঠলো বলুন? তখন আপনি আবার একবার সিইও ছিলেন ওই কোম্পানির, এই সময়েও টাকার এদিক ওদিক হয়েছিল। তাপস তো এবার মৌলির দিকে তাকাচ্ছে, কারণ মৌলিই তো সব কিছু করেছে, তাপস তো জানে। তাপস তো এবার মৌলির নামটা বলে না, বলছে সেটা একজনের কারসাজি ছিল, তাই জন্যই এই ঘটনাটা ঘটেছিল। বিপক্ষীয় উকিল তখন বলছে ইয়োর অনার, ওনারা তো দেখছি সব কিছুকেই কারসাজি বলে প্রমাণিত করবার চেষ্টা করছে, তাই আমি বারবার করে জজ সাহেবের কাছে আবেদন করছি যে ওদেরকে কাউকে বেল দেওয়ার অনুমতি দেওয়া না হোক। মধুরা তখন উঠে বলছে পিনাকি রায় আর শিবনাথ রায়কে যথাযথভাবে ছেড়ে দেওয়ার কিন্তু অনুমতি দেওয়া হোক জজ সাহেব, কারণ ওনাদের মেডিকেল হেলথ কিন্তু খুব একটা ঠিক নয়, আর বাড়ির মহিলারা তো এইসবের ভেতরে জড়িতই নয়, তাহলে ওনাদেরকেও ছেড়ে দেওয়া হোক। পক্ষে উকিল তখন মধুরাকে বলছে হ্যাঁ আমরা জানি যে বাড়ির মহিলারা সব কোম্পানির ভেতরে ছিল না, কিন্তু ওদের সই ছাড়া তো কোনো ডকুমেন্টস পাস হয়নি, আর যে কোনো কিছু না জেনে সই করা তো এটা চূড়ান্ত ইরেসপন্সিবিলিটি। জজ সাহেব এবার সবটা শুনে সবটা বুঝে বলছে পরের শুনানি পর্যন্ত বেল কিন্তু মঞ্জুর করা যাচ্ছে না, চূড়ান্ত শুনানি না হওয়া পর্যন্ত অভিযুক্তরা হেফাজতেই থাকবেন। পানি তো এবার উঠে মধুরার কাছে গেছে, বলছে মধুরা ম্যাম, অনিরুদ্ধ ওই কোম্পানির শুধুমাত্র একজন কর্মচারী, উনি কিন্তু শেয়ার হোল্ডার নন, ব্যবসার সমস্ত সিদ্ধান্তর সঙ্গে কিন্তু উনি সরাসরি যুক্তও নন। মধুরা তখন বাণীকে বলছে তুমি কি বলতে চাইছো? বাণী তখন বলছে উনি যদি বাইরে থাকে তাহলে কিন্তু সত্যিটা খুব তাড়াতাড়ি বের করা যাবে, কোনো ক্রমে দেখুন না যদি ওনাকে বেল দেওয়া যায়। মধুরা তো এবার ওঠে জজ সাহেবকে বলছে ইয়োর অনার, অনিরুদ্ধ চ্যাটার্জি কিন্তু এই কোম্পানির সরাসরি সব কিছুর সঙ্গে যুক্ত নয়, ও একজন সাধারণ কর্মচারী কোম্পানির, আর ওনার স্ত্রী এখন প্রেগনেন্ট, তাই জন্য আমি মহামান্য আদালতের কাছে অনুরোধ করছি যাতে অনিরুদ্ধ চ্যাটার্জিকে বেল দিয়ে দেওয়া হয়। জজ সাহেব তখন সব কিছু বিচার করে বলছে যে অনিরুদ্ধ চ্যাটার্জির বেল মঞ্জুর করা হলো। কথাটা শুনেই তো বিক্রমবাবু আর মৌলি পুরো চমকে ওঠে, ওরা তো চায়নি যে অনিরুদ্ধ বাইরে আসুক। অন্যদিকে দেখা যাচ্ছে সাথী তো ঠাকুরের কাছে প্রণাম করছে, বলছে ভগবান তুমি আছো, নইলে আমার ছেলেটা তো ছাড়া পেত না, অন্তত যাই হোক অনিরুদ্ধ তো ছাড়া পেয়েছে, এটাই অনেক। অনিরুদ্ধ তো এবার সকলকে কথা দিচ্ছে যে আমি আবার ফিরবো, আমি সকলকে বাড়িতে ফিরিয়ে নিয়ে যাব, কথা দিচ্ছি। তখনই দেখা যাচ্ছে যে সাথীর হাঁপানির অসুখ আছে, সাথীর তো খুব শ্বাসকষ্ট হচ্ছে। বিক্রমদেব তো সেটা দেখে খুব ছটফট করছে, চারিদিকে সকলকে বলছে যে অ্যাম্বুলেন্সে খবর দাও, তাড়াতাড়ি সাথীকে হসপিটালে নিয়ে যেতে হবে। পানি তো সঙ্গে সঙ্গে হাঁপানির ওষুধটা নিয়ে গিয়ে সাথীর কাছে দিয়ে দেয়। পানি তো এবার বিক্রমদেবের কাছে এসেছে, বিক্রমদেবকে হাত জোর করে বলছে আপনাকে অনেক ধন্যবাদ, আপনি এইভাবে আমাদের পাশে থেকেছেন, এটা অনেক।
কিন্তু আপনি একটা কথা মাথায় রাখবেন, আমার শাশুড়ি মার যদি কিছু হয় না, তাহলে ওর পরিবার ওনার পাশে আছে, আর ওনার পরিবার ওনার জন্য একাই যথেষ্ট। বিক্রমদেব তো আর কোনো কথার উত্তর দেয় না, ওখান থেকে চলে যায়। এরপর দেখা যাচ্ছে বেশ কিছুক্ষণ সময় কেটে যায়। বাড়ির সকলে তো কোর্টের বাইরে এসে থানায় এসেছে। অফিসার সকলকে বলছে যে আপনারা তাড়াতাড়ি করে গাড়িতে উঠে পড়বেন। নয়নতারা এবার সকলের কানে বিষ ঢালছে, বলছে দেখলে ওই বাণীটা কেমন, ও কাউকে না ছাড়িয়ে শুধুমাত্র অনিরুদ্ধকে ছাড়িয়ে নিয়ে চলে গেল। ঈশানী তো এবার কাঁদছে, বলছে আমি ওই মানুষটাকে একবারও চোখের দেখাও দেখতে পাচ্ছি না। পিনাকি এখন কেমন আছে, কিরকম আছে তাও আমি জানি না। বাণী যদি কাউকে না ছাড়িয়ে পিনাকিকে ছাড়িয়ে নিত তাহলে অনেক ভালো হতো। যদি সাথীর কথা ভাবতো, যদি একটু বাবার কথা ভাবতো, তাহলে কতই না ভালো হতো। নয়নতারা তো এবার ঈশানীর কানে বিষ ঢালছে, বলছে হ্যাঁ তোমাকে, সাথীকে, কাউকে ছাড়ালো না, কিন্তু এদিকে তোমাকে মা মা বলে দুঢোক জল বেশি খায়। তখনই দেখা যাচ্ছে মৌলি তো সকলের কাছে ভালো হবে বলে নাটক করতে করতে সেখানে চলে আসে। ঈশানীকে এসে বলছে মম, ওরা অন্য কাউকে বের করবে কেন? ও তো জানে যে অন্য কাউকে বের করলেও সম্পত্তিগুলো হাতাতে পারবে না। সাথী তো এবার সকলকে বলছে যে তোমরা কিন্তু বাণীকে ভুল বুঝছো, আমরা যাতে সকলে এখান থেকে বেরোতে পারি বাণী কিন্তু সেটারই ব্যবস্থা করেছে। ঈশানী তখন বলছে যে মেয়েটা ডিএনএ রিপোর্ট দেখিয়ে নিজের জন্ম পরিচয় বদলে দিতে চেয়েছিল, সেই মেয়েটাকে দিয়ে আমার কোনো বিশ্বাস নেই। তাপস তো এবার রেগে যায়, বলছে ঈশানী তুমি সত্যিটা জানতে চাইছো তো? তাহলে শোনো, আমাদের কোম্পানি কিন্তু আমরা হচ্ছি শেয়ার হোল্ডার, আর আমরাই হচ্ছি ডিরেক্টর। একমাত্র অনিরুদ্ধই কিন্তু নিজের শেয়ার আর নিজের সমস্ত অধিকার একত্রে ছেড়ে দিয়েছিল। আইনের চোখে কিন্তু ও একজন আমাদের কোম্পানির সাধারণ কর্মচারী, একদম সাধারণ কর্মচারী। আর আইন কিন্তু ওকে নর্মালিভাবে বেল দিতেই পারে। ঈশানী তুমি বাণীর ওপর এতটাই ক্ষিপ্ত হয়ে আছো যে একটা সহজ যুক্তি তুমি বুঝতে পারছো না। ঠিক তখনই তো সেখানে অনিরুদ্ধ আর বাণী চলে আসে। অনিরুদ্ধ এসেই সকলকে বলছে বাণী কিন্তু আমাকে নিজের জন্য ছাড়ায়নি, পরিবারের সকলের জন্য আমাকে ছাড়িয়েছে। এই কেসে সত্যিটা বের করবার জন্যই কিন্তু আমাকে ছাড়িয়েছে। বাণী তখন ঈশানীকে বলছে আমার ওপর এইটুকু ভরসাও নেই মা। অনিরুদ্ধ তখন সকলকে কথা দেয় যে আমি সকলকে কথা দিচ্ছি যে আমি এই দুর্দশা থেকে আপনাদের সকলকে বের করে আনবই। ঠিক তখনই তো সেখানে বিক্রমদেব চলে আসে। বিক্রমদেব এসেই সকলকে বলছে যে কি ব্যাপার, একসময় যাদের সকলকে সকলের রাজা ভাবতো আজকে তারা ভিখিরির মতন দাঁড়িয়ে আছে। দাদু তখন বিক্রমকে বলছে বিক্রম তোমার আনন্দ কিন্তু বেশি দিন থাকবে না। বিক্রম তখন বলছে স্যার আমি কিন্তু যে অফারটা আপনাদেরকে দিয়েছিলাম সেই অফারটা কিন্তু এখনো আছে। অনিরুদ্ধ তখন বিক্রমকে বলছে সত্যিটা একবার সামনে আসুক, তারপর আপনার ব্যবস্থা হবে, কে কোথায় দাঁড়াবে সেটা তখন দেখা যাবে। পানীয় তখন বলছে যে আমরা অধীর আগ্রহে অপেক্ষা করছি যে শেষ হাসিটা কে হাসে। এরপর দেখা যাচ্ছে পুলিশ তো সকলকে ওখান থেকে নিয়ে চলে যায়। ঠিক তখনই অলি এবার বিক্রমদেবের কাছে গেছে, গিয়ে বিক্রমদেবকে বলছে যে বাণী আর অনিরুদ্ধর মতন বাকি পরিবারের লোকরাও ছাড়া পেয়ে যাবে না তো? বিক্রম তখন বলছে তুমি চিন্তা করো না, কেউ ওখান থেকে বেরোবে না, কেউ ছাড়া পাবে না। মৌলি তখন বিক্রমকে বলছে ওই বাণীকে নিয়ে কিন্তু একটু সাবধান, ও যখন তখন খেলা ঘুরিয়ে দিতে পারে। বিক্রম তখন বলছে তুমি একদম চিন্তা করো না, এই খেলায় মাঠও আমার আর খেলোয়াড়রাও আমার। মৌলিতে এবার বিক্রমকে বলছে ওই বাণীর কিছু একটা ব্যবস্থা করো না, ওই বাণী না আমার জীবনটা পুরো হেল করে দিয়েছে, অনেক জ্বালিয়েছে আমাকে। বিক্রম তখন মৌলিকে বলছে ওই বাণী যখন তোমার শত্রু মানে আমারও শত্রু, ও ঠিক শাস্তি পাবে, ও শাস্তি পেতেই হবে। অপরদিকে দেখা যায় বাণী আর অনিরুদ্ধ তো বাড়িতে ফিরে এসেছে। অনিরুদ্ধ তো পুরো ক্লান্ত। ঠিক তখনই তো সেখানে তানিয়া ছুটতে ছুটতে অনিরুদ্ধর কাছে চলে যায়। অনিরুদ্ধকে বলছে বাবা তুমি ফিরে এসেছো। এই বলেই তো তানিয়া অনিরুদ্ধকে জড়িয়ে ধরেছে। তানিয়া তো খুব খুশি। বাণী তখন তানিয়াকে বলছে বাবাকে দেখে তো দেখছি মেয়ের মুখে হাসি আর ধরছে না। জানেন তো মিস্টার চ্যাটার্জি, সকাল থেকে না কিচ্ছু খাইনিও, আপনাকে কাছে পাইনি বলেও কিচ্ছু খেতে চাইছিল না। আর এখানেই আজকের এপিসোডটা শেষ হয়ে যায়। আপনাদের কি মনে হচ্ছে বাণী কি অনিরুদ্ধকে ছাড়িয়ে ঠিক কাজ করেছে নাকি ভুল করেছে? কমেন্টে আপনাদের মতামত অবশ্যই জানিয়ে যাবেন। আর ভিডিওটা ভালো লেগে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে যাবেন।